নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পায়েল মুখার্জি। আজকে আবার একটি এপিসোড নিয়ে রূপকথার আমরা হাজির হয়েছি এবং আজকের যে বিষয়টি সেটি কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং আমরা বোধহয় জীবনের কোনো না কোনো সময় সবাই খুব কনসার্ন হয়ে পড়ি এই বিষয়টা নিয়ে। কি বিষয় জানতে ইচ্ছা করছে? তাহলে একবার দেখে নেওয়া যাক। বার্ধক্য প্রতিরোধে ত্বকের যত্ন। বার্ধক্য এমন একটা বিষয় ভীষণ অনিবার্য আমাদের জীবনে, কিন্তু কে বার্ধক্য চায় বলুন তো? আমরা সবসময় চাই যে বার্ধক্যটা যতটা সম্ভব প্রতিহত করার, যতটা সম্ভব ডিলে করার, কিন্তু এই বার্ধক্যের প্রতিরোধের জন্য যে ত্বকের যত্ন, আমরা ত্বকের যত্ন বোধহয় সবাই নিয়ে থাকি কম বেশি, কিন্তু বার্ধক্য প্রতিরোধের জন্য কি করণীয়, কি বৈজ্ঞানিক উপায় আছে তার জন্য, সেই বিষয়ে আলোকপাত করতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডক্টর প্রফেসর সিদ্ধার্থ দাস, যিনি একজন কসমেটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট এবং ডার্মাটোসার্জন। নমস্কার স্যার। নমস্কার। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে স্যার প্রথমেই জানতে চাইবো যে আমরা বলি না বয়সের ছাপ পড়ে গেছে চেহারায়, তো এই যে বয়সের ছাপ বা বার্ধক্যের ছাপ, এটা এক্স্যাক্টলি কি হতে পারে? মানে এটা আমরা কিভাবে সেটা বুঝবো, এর লক্ষণগুলো কি? সবচাইতে প্রথমে যেটা বলতে চাই, বার্ধক্য আমরা কেউ চাই না এবং আমরা চাই সবসময় বার্ধক্য প্রতিরোধ করে হতে। এবং আমরা যদি দেখি আমাদের মেডিকেল সায়েন্সের অনেক অভূতপূর্ব উন্নতি এবং টেকনোলজির অনেক অ্যাডভান্সমেন্টের জন্য আমরা কিন্তু অনেক বছর আমরা বেঁচে থাকি। এবং আগে আমাদের যেমন লাইফ এক্সপেক্টেন্সি 53 বছর মানে পুরুষদের এবং 58 বছর মহিলাদের ছিল, এখন সেই জায়গা কিন্তু আমরা দেখি যে আমরা অনেকেই কিন্তু যাদের কোনো বড় কোনো অসুখ বা না থাকলে 75-80 বছর এবং 85 বছর বয়স পর্যন্ত অনেকে বেঁচে থাকেন। অতএব এই বার্ধক্যের সংজ্ঞাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন বলা হতো 50-60 হলেই সে বয়স্ক হয়ে গেছে, কিন্তু এখন সেটা নয়। এখন 40 থেকে 60-65 বছর বয়স পর্যন্ত মিডল এজ বলা হয় এবং 70-এর উপরেই বার্ধক্য। এই যে বার্ধক্য, সেটা বলতে গেলে সবচাইতে আমরা যেটা জানি সেটা হচ্ছে ফেস ইজ দ্য মিরর অফ আওয়ার বডি। অতএব বার্ধক্যের সবচাইতে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের ফেসিয়াল সেটা ইম্পর্টেন্ট। এবং সেটা কেন হয়? আমাদের যে ত্বকের যে লেয়ারগুলো সেগুলো হচ্ছে এপিডার্মিস বাইরের এবং তারপরেই হচ্ছে ডার্মিস। এই ডার্মিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, যার মধ্যে থাকে দু রকমের কোষ, কোলাজেন এবং ইলাস্টিন। ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের এই কোলাজেন বিশেষ করে নষ্ট হতে থাকে এবং এই নষ্ট হতে থাকলে এবং তার উপরে বিভিন্ন ফেসিয়াল এক্সপ্রেশন, যেমন অনেকে অনেক বেশি মাসেল ইউজ করে, তার জন্য আমাদের যে ত্বক যে টান ভাব সেটা লুজ হতে থাকে ধীরে ধীরে। এবং কেন হয়? তাহলে কি মাসেল ইউজ করাটা মানে বেশি মাসেল এক্সপ্রেশন যদি ইউজ করে তার জন্য এটা হতে পারে। তো সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে প্রথম থেকেই মানে আমাদের যত্ন নিতে হবে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে স্কিন টান রাখে, যেটা হচ্ছে কোলাজেন টিস্যু। সেই কোলাজেন টিস্যু আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং যার জন্য রিঙ্কেল হতে থাকে। এবং এই রিঙ্কেলের একটা প্রধান কারণ হচ্ছে আমরা যে দেশে বাস করি, ট্রপিক্যাল কান্ট্রি, সেখানে আলট্রাভায়োলেট এ এবং আলট্রাভায়োলেট বি এবং ইনফ্রারেড রে, এই রেগুলো কিন্তু মারাত্মক রকমের ক্ষতিকর এবং ধীরে ধীরে আমাদের কোলাজেনটাকে নষ্ট করতে থাকে। এখন যেহেতু আমাদের অনেক অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি হয়েছে, মেডিকেল সায়েন্সও অনেক উন্নত হয়েছে এবং আমাদের ডার্মাটোলজি, আমাদের ত্বক বিভাগও কিন্তু অনেক উন্নতি হয়েছে, যার জন্য আমরা প্রথম থেকেই আমরা যদি ঠিকমতো করে আমাদের ত্বকের যত্ন নিতে পারি, যেমন সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট,
ময়েশ্চারাইজার খুব ইম্পর্টেন্ট। সেইগুলো যদি আমরা ঠিকমতোভাবে এবং প্রচুর পরিমাণে জল খাই, তাহলে কি হয় না, আস্তে আস্তে এই যে আমাদের কোলাজেন যেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আবার প্রতিরোধ করতে পারি, এবং যত বেশি প্রতিরোধ আমরা করতে পারবো, তত আমরা ন্যাচারাল উপায়ে আমরা সেটাকে ঠিক রাখতে পারবো, এবং বার্ধক্য আমাদের কম আসবে। যেমন খুব কমন যেমন আমাদের যে সাইনগুলো আমরা সাধারণত দেখে থাকি, এক হচ্ছে যে রিঙ্কল বা কুঁচকে যাওয়া, যেরকম আমরা বলি যে ফোরহেড রিঙ্কল, তার মানে আমাদের যে ফোরহেড কপাল, সেখানে ছোট ছোট ভাঁজ এসে যায়, এবং তার সঙ্গে গ্লাবেলার, যেমন তার উপরেও একটা রিঙ্কল আসে, এবং পেরিঅরবাল রিঙ্কল বা ক্রোজ ফিট, যেমন হচ্ছে হাসলে আমাদের চামড়াগুলো কুঁচকে যায় সেটা। তেমনি আমাদের ফেস ছাড়াও কিছু কিছু জায়গা আমরা মানে কোলাজেনগুলো নষ্ট হয়ে যায়, যেমন নাজোলেবিয়াল ফোল্ড, যে আমাদের নাক তার পাশের যে একটা ফোল্ড সেটা, এবং ম্যারিওনেট লাইন, যে আমাদের দুই মুখের মানে যে লিপের নিচে গর্ত টাইপের হয়, যেটাকে আমরা বলি ম্যারিওনেট লাইন, এবং এগুলো তো খুব কমন। তার সঙ্গে যেটা আমরা দেখি সেটা হচ্ছে নেক, আমাদের গলা, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বার্ধক্যের সঙ্গে লুজ হতে থাকে। তো যার জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে আমাদের সেগুলোকে আটকে রাখতে হবে, এবং তার জন্য এক তো হচ্ছে প্রথম থেকে যদি আমরা ঠিকমতো করে যত্ন নিই, সেটা অনেকটা আমরা আটকে রাখতে পারবো। যেমন প্রপার সানস্ক্রিন ব্যবহার করা, প্রপার ময়েশ্চারাইজার ব্যবহার করা, এবং রোদের ব্যাপারটাকে একটু নজর রাখতে হবে। স্যার, সেক্ষেত্রে স্কিন কেয়ার রুটিন যেটা হয় যে প্রত্যেক দিনের, তাহলে সেটার জন্য যদি কিছু বলেন যে দিনে কবার কোনটা কি অ্যাপ্লাই করতে হবে বা কিছু? একদম ডিপেন্ড করছে আপনার কি ধরনের ত্বক। যাদের ড্রাই স্কিন, শুকনো ত্বক, তাদের জন্য ময়েশ্চারাইজার খুব বেশি ইম্পর্টেন্ট। 3 বার 4 বার করে ময়েশ্চারাইজার লাগাতে হবে, এবং সানস্ক্রিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই যে কোলাজেন যারা নষ্ট হয়, তার কারণ হচ্ছে আমাদের এটা ট্রপিক্যাল কান্ট্রি। এই ট্রপিক্যাল কান্ট্রিতে আল্ট্রাভায়োলেট এ এবং বি কিন্তু ঘরের মধ্যেও আসে, এবং লোকের একটা অধিকাংশ আমাদের অনেকের একটা ভ্রান্ত ধারণা যে আমরা যখন বাইরে যাব তখনই সানস্ক্রিন ব্যবহার করব, এটা কিন্তু একদম নয়। তার কারণ যেহেতু আমাদের ট্রপিক্যাল কান্ট্রি, সেখানে আল্ট্রাভায়োলেট এ এবং বি কিন্তু ঘরের মধ্যে ফিল্টার হয়ে আসে, এবং যার জন্য তার এফেক্ট কিন্তু ঘরের মধ্যেও থাকে। বেস্ট আইডিয়া হচ্ছে আমরা যে সাধারণত সানস্ক্রিন ব্যবহার করে থাকি, সেগুলোর অ্যাকশন কিন্তু 4 ঘন্টার বেশি থাকে না, এবং আমরা যদি সারাদিন প্রোটেকশন নিতে চাই, তাহলে বেস্ট হচ্ছে আমরা 7টা, 11টা, 3টে, অতএব সানস্ক্রিন ইউজ করতে হবে 7টায়, 11টায় এবং 3টে। এবং যদি এটা ডিপেন্ড করছে কি ধরনের ত্বক। যাদের অয়েলি স্কিন, তাদের কিন্তু মানে কমন সানস্ক্রিন ব্যবহার করলে চলবে না, এবং তাদের সেক্ষেত্রে অয়েল কন্ট্রোল সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যাতে আরও বেশি ব্রণ না বেরোয়। তেমনি আবার ড্রাই স্কিন, তাদের জন্য একটু অয়েলি সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবং সানস্ক্রিন সম্বন্ধে একটা লোকের ভ্রান্ত ধারণা আছে যে কত SPF। ইনফ্যাক্ট আমাদের স্কিন, আমাদের কান্ট্রিতে আমাদের 4 টাইপ 5 টাইপ স্কিন, সেখানে কিন্তু আমাদের 30 বা 30-র উপর সানস্ক্রিন হলেই যথেষ্ট। এবং অনেকে যেটা বলে যে 50, 75 অনেক ধরনের সানস্ক্রিন পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে 30, মানে যেহেতু আমাদের টাইপ 4 টাইপ 5 স্কিন, যার জন্য 30 এবং হলেই যথেষ্ট। এবং ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ঘরে থাকলে সানস্ক্রিন লাগাতে হবে, এবং প্রত্যেক 4 ঘন্টা অন্তত লাগাতে পারলে আমাদের স্কিন কিন্তু প্রোটেক্ট থাকবে। ওকে, যেরকম সানস্ক্রিন লাগাতে হয়, এরকম একটা সিরামেরও একটা উপকারিতা শুনে থাকি। যেমন আমরা যেটা দেখি সিরাম, যেমন ভিটামিন সি সিরাম এবং আরও, সেগুলো কিন্তু কিছুটা আমাদের মানে যে ত্বকের যে কোলাজেন, সেটাকে একটু মানে এক তো হাইড্রেশন করে, এবং তার সঙ্গে কোলাজেনকে নষ্ট হতে না দেয়। ইনফ্যাক্ট আমরা একটা পিলিং, আমরা একটা এজেন্ট খুব কমনলি ইউজ করে থাকি, যেটা হচ্ছে ফায়ার রিঙ্কেল যাতে না হয়। এর আমরা 35 to 40 ইয়ার্স থেকে আমরা শুরু করি। গ্লাইকোলিক অ্যাসিড, এটা 12% পাওয়া যায়, 6% পাওয়া যায়। এই গ্লাইকোলিক অ্যাসিডের রোল হচ্ছে কি না, স্কিনের রিজেনারেশন। তো এটা কিন্তু কিছুটা আমাদের রিঙ্কেলটাকে প্রিভেন্ট করে। নর্মালি আমরা ব্যবহার করি 12% যদি আমরা করি রাতের বেলায়, এবং যেহেতু অ্যাসিড, অতএব এটা কিন্তু মানে একেবারে যেমন লোকের আইডিয়া আছে আমি একদিনই 5 মিনিট আধ ঘন্টা রেখে দাম, সেটা নয়। ধীরে ধীরে আমাদের স্কিনটাকে অ্যাক্লিমেটাইজ করতে হবে। নর্মালি আমরা করে থাকি 5 মিনিট লাগিয়ে 8টা কি 9টার সময় ধুয়ে ফেলা, এবং প্রত্যেক সপ্তাহে 1 মিনিট করে বাড়ানো, এবং ম্যাক্সিমাম ধীরে ধীরে আমরা কিন্তু এটাকে বাড়াতে পারি। 1 ঘন্টা পর্যন্ত রাখা যেতে পারে, এবং 1 ঘন্টা পৌঁছতে কিন্তু অনেক সময় লাগে, 1 বছর লাগে, এবং তারপরে আমরা যেতে পারি পিলিং বা আরও অনেক পদ্ধতি।
স্যার একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য জানিয়ে রাখি, তারা কিন্তু আমাদের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারেন। আমাদের ফোন নাম্বার দুটি হলো 03335348364 এবং 03335376047। স্যার আরেকটি বিষয় জানতে চাইবো, যে সানস্ক্রিন লাগানো এবং ময়শ্চারাইজ করা তো বুঝলাম, এবং সিরামের ক্ষেত্রেও যে বললেন হায়ালুরনিক সিরামের বিষয়টা একটু জানতে চাইবো। বেসিক্যালি হায়ালুরনিক সিরাম খুব একটা অত ভালো কাজ করে না। এটা হচ্ছে থিওরিটিক্যালি যদি বলেন কিছু কাজ করে, কিন্তু বেসিক্যালি অতটা কাজ করে না, যেহেতু আজকাল কসমেটিসিউটিক্যাল মার্কেটে সামান্য কিছু কাজ করে, 10% কাজ করে, তার বেশি কিন্তু কাজ করে না। যেগুলো যখন আমাদের দেখতে হবে যে কী ধরনের রিঙ্কেল, ইনিশিয়ালি আমরা হয়তো যদি ব্যবহার করে থাকি তাহলে কিছুটা প্রতিরোধ করতে পারে, কিন্তু যেক্ষেত্রে আমাদের ডিপ রিঙ্কেল হয়ে গেছে, যেখানে আমাদের নাইজোলেবিয়াল ফোল্ডে অনেকটা রিঙ্কেল এসে গেছে, এবং যদি আমরা বলি ফোরহেড রিঙ্কেল এগুলো হয়েছে, তখন কিন্তু এটা ভালো কাজ করে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রপার ট্রিটমেন্ট যেতে হবে, যেমন বটুলিনাম টক্সিন যেটা মাসেলকে প্যারালাইসিস করে, এবং ফিলার্স যেটা আমাদের ন্যাচুরাল ফারো বা সেখানে যদি আমাদের ইনজেক্ট করতে হবে। তখন কি করবে না, এরা কি করবে না, ব্লাড ওয়াটার অ্যাকুমুলেট করে ওই জায়গাটা যে হোলটা তৈরি হয়েছে, যে কোলাজেনটা নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার রিপেয়ার করে। আচ্ছা, এবার আরও অনেক পদ্ধতিও আমাদের এসে গেছে, যেমন বটুলিনাম টক্সিন, ফিলার্স, এবং ইভেন ইনফ্যাক্ট গ্লাইকোলিক অ্যাসিড এবং পিলিং সুপারফিশিয়াল রিঙ্কেল বা জাস্ট বিগিনিং অফ দ্য রিঙ্কেলকে প্রিভেন্ট করে, কিন্তু ডিপ রিঙ্কেলসকে এগুলো প্রিভেন্ট করতে পারে না। সিরামের রোল হচ্ছে কিছুটা প্রতিরোধ করতে পারে। তাহলে এগুলো কি অ্যান্টি এজিং থেরাপির মধ্যে পড়ছে? একদম, এগুলো হচ্ছে অ্যান্টি এজিং থেরাপির মধ্যে, জাস্ট বিগিনিং অফ দ্য ট্রিটমেন্ট যখন শুরু করা, এতে কি হবে না, কিছুটা প্রতিরোধ করতে পারবে, কিন্তু যেখানে মানে এগুলো ফাইন লাইনস গুলোকে প্রতিরোধ করা যায়, একদম ফাইন লাইনস, কিন্তু যেখানে রিঙ্কেলস গুলো অলরেডি হয়ে গেছে সেগুলো কিন্তু এগুলো তেমন কিছু করতে পারবে না, এর প্রভাব তেমন কিছু হবে না, বা ভালো মানে আমাদের রেজাল্ট পাওয়া যাবে না। স্যার বোটক্সের বিষয়টা আমরা খুব শুনতে থাকি এখন, যে এটা হচ্ছে একটা বটুলিনাম টক্সিন। এই টক্সিনটা কি করে না, আমাদের মাসেল, যে আমাদের ফেসিয়াল মাসেল এক্সপ্রেশন, সে এক্সপ্রেশনের যে মাসেলগুলোকে প্যারালাইজ করে দেয়। এবং আমরা সাধারণত যেটা খুব কমনলি যেটা দেখি, হাসলে যে রিঙ্কেলস, চোখের পাশে যে রিঙ্কেলসগুলো এসে যায়, এটাকে আমরা বলা হয় পেরিঅরবিটাল রিঙ্কেল বা ক্রোজ ফিট। এবং সেক্ষেত্রে আমরা যে বটুলিনাম টক্সিন সাধারণত আমরা 3টে দিয়ে থাকি। অরবিটাল মার্জিনের 1 সেন্টিমিটার একটা পয়েন্ট, এবং 1 সেন্টিমিটার উপরে এবং নিচে, এমনি করে আমরা মানে মেপে দুই দিকে দুটো আমরা 12 4 করে 12 ইউনিট দিই, 24 ইউনিট। এবং গ্লোবাল রিঙ্কেলস যখন আমরা যদি ফ্রাউন করি, সেক্ষেত্রে আমাদের যে রিঙ্কেলস আছে সেটা হচ্ছে আমাদের ফোরহেডে একটা ডিপ গর্ত হয়ে যায়, এবং তার জন্য আমরা যে বটুলিনাম টক্সিন যেটা দিয়ে থাকি, সেটা হচ্ছে জাস্ট লেফট মার্জিনের আপার, আমাদের যেটা হচ্ছে আইব্রাউ, তার জাস্ট মিডলের উপর থেকে একটা, এবং তার 1 সেন্টিমিটার উপরে, এইভাবে দুদিকে দুটো 3 3 6, এবং প্রোসেরাস বলে একটা মাসেল, যে নাকের ওখানে একটা 4, তো 12 তাহলে 6 6 12 4 16, আর 24 আমরা দিলাম। আর ফেশিয়াল যে ফোরহেডের জন্য আমরা 8 থেকে 10 রিঙ্কেল। সো নর্মালি 50 ইউনিট যথেষ্ট হচ্ছে আপার মানে ফেসের জন্য, এবং নর্মালি আপার ফেসই যেটা আমাদের খুব মেজর ইস্যু তৈরি হয়। এবং তো সবার আগে জানতে চাইবো যে এই বোটক্সটা কি পার্মানেন্ট কোনো থেরাপি, এবং এটার অ্যাডভার্স এফেক্ট কি আছে? বোটক্স মানে বটুলিনাম টক্সিন দিতে গেলে সবচেয়ে তাকে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে, যেমন পেশেন্টের যেমন কোনো নিউরোলজিক্যাল প্রবলেম না থাকে, এবং যেমন মায়াস্থেনিয়া গ্রেভিস বলতে একটা অসুখ, সেটাও যেন না থাকে, এবং ওই জায়গাগুলো যেখানে আমরা বটুলিনাম টক্সিন ইনজেক্ট করব, সেই জায়গাগুলোতে কিন্তু কোনো রকম যেমন এক্সিমা বা ইনফেকশন না থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং বোটক্স দেওয়ার সময় অনেক ক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে, একটু সোয়েলিং হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ড্রুপিং অফ দ্য আইলিড, মানে সেটা কী হয় যেন আইলিডটার চোখটা আমাদের বন্ধ হয়ে যায়, এটা কিন্তু কমপ্লিকেশন। তো এটা কিন্তু একটা খুব সিরিয়াস কমপ্লিকেশন, ড্রুপিং অফ দ্য আইলিড, সেটা আমরা কখনোই চাই না। বাট যারা আমরা এক্সপার্ট, তাদের ক্ষেত্রে সাধারণত হওয়ার চান্স কমই, বাট তবুও
একটা কথা কিন্তু যে কোনো সময় কমপ্লিকেশন ইজ কমপ্লিকেশন, ইভেন বেস্ট হ্যান্ড মানে যে হয়তো 1000 বোটক্স করেছে তার ক্ষেত্রেও কিন্তু কমপ্লিকেশন হতে পারে। তো অতএব নজর রাখতে হবে যে ওই এরিয়াগুলো যেন ঠিক থাকে, এবং বোটক্স নেওয়ার পরে যেমন হচ্ছে যে বারবার মাসেলের এক্সপ্রেশনগুলো যেমন ভুরু কুচকাতে হবে, স্মাইল করতে হবে, এটা কিন্তু নেক্সট 2-3 ঘন্টা করতে হবে, এবং শুয়ে পড়াও চলবে না, অতএব এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা কথা, বোটক্স বটুলিনাম টক্সিন আমাদের বলতে গেলে এই বটুলিনাম টক্সিন রেজাল্ট সাধারণত 7-10 দিনের মধ্যে দেখা যায়, এবং 6 মাস থেকে 7 মাস থাকে, এবং তার বেশি থাকে না। এবং নর্মালি যতই আমরা বোটক্স দিতে থাকবো আস্তে আস্তে স্প্যানটা কিন্তু কমতে থাকে, 6 মাসের থেকে 5 মাস 4 মাস, এবং এটা কিন্তু খুবই কমন। এবং অনেকের আপনি দেখবেন যারা অনেক অল্প বয়স থেকে বোটক্স নিতে থাকে তাদের কিন্তু একটা মানে ফেশিয়াল এক্সপ্রেসিভ চেঞ্জ হয়ে যায়, তাদের একটা মাস্ক ফেসটা দেখে মনে হবে যে তাদের ফেস মাস্কের মতো হয়ে গেছে, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। একজন দর্শক বন্ধু আছেন, নমস্কার, কে আছেন জানতে চাই? আমি মিঠু দাস বলছি চুচুড়া থেকে। আচ্ছা, নমস্কার, আপনাকে স্বাগত জানাই। বলুন আপনার কি বিষয় জানতে চান আপনি? আমার হচ্ছে যে গরমকালে আমার ত্বক একদম কালো হয়ে যায়, আর হচ্ছে প্রচন্ড ঘাম হয়, যে সানস্ক্রিনই মাখি 10 মিনিট 20 মিনিট অন্তর ঘামে সব বেরিয়ে যায়। আর এখন রান্না করতে হচ্ছে, প্রবলেম হচ্ছে সানস্ক্রিন মাখাই যাচ্ছে না, মানে সবসময় জল দিলেই তো উঠে যাচ্ছে, তাহলে কি করব? অ্যাকচুয়ালি বলবো এটা আপনার প্রত্যেক গ্রীষ্মকালে হয়, যার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার কিন্তু খুব বেশি সোয়েটিং হয়, যার জন্য যে ধরনের আপনি সানস্ক্রিন ইউজ করবেন সেটা হচ্ছে অ্যাকোয়াস বেসে, মানে ওয়াটার বেসে হতে হবে, তাহলে কিন্তু আপনার এই যে প্রবলেমটা যেটা হচ্ছে সানস্ক্রিনটা ধুয়ে মুছে যাবে না। অতএব আপনাকে দেখে নিতে হবে যে অ্যাকোয়াস বেস সানস্ক্রিন সেগুলো আপনাকে, এবং আপনার ত্বক রোগ বিশেষজ্ঞ যার কাছে আপনি পরামর্শ নেবেন তিনি আপনাকে কিন্তু ওই ধরনের সানস্ক্রিন দেবেন যাতে আপনার ত্বকটা ঠিক থাকে এবং সানস্ক্রিনটা যেন মানে গলে না যায়। ডাক্তারবাবু, এবার একটু ম্যারিওনেট লাইন সম্পর্কে যদি একটু বলেন। ম্যারিওনেট লাইন হচ্ছে যে আমাদের যে মানে অ্যাঙ্গেল অফ দ্য লিপ তার নিচের দিকে দুটো লাইন তৈরি হয়, সেখানে যে কোলাজেনটা নষ্ট হয়ে যায়, গ্যাপ তৈরি হয়। খুব কমন যেটা সেটা হয়, এক হচ্ছে তো ন্যাজোলিবেল লাইন, যে আমাদের নাকের পাশ থেকে যে লাইনটা চলে এসছে নিচের দিকে, দুই দিকে থাকে। আর একটা হচ্ছে ম্যারিওনেট লাইন, যেটা হচ্ছে আমাদের লিপের নিচে বাইল্যাটারাল হয়। এখানে এই জায়গাটা কিন্তু টোটালি কোলাজেন নষ্ট হয়ে গেছে, এখানে কিন্তু একমাত্র ফিলার্স যেটা হায়ালুরোনিক অ্যাসিড সেটা ইনজেক্ট করতে হবে, এবং এই ইনজেকশনটা কিন্তু আপনাকে মানে ওটা ফিল করা মানে এমনভাবে করতে হবে। আমরা বিভিন্ন রকম টেকনিক আছে, যেটা আমি খুব প্রেফার করে হচ্ছে লিনিয়ার থ্রেড, মানে ইনজেকশনটা ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে ওটাকে বের করে নেওয়া আসে, যাতে ওই জায়গাটা যে গ্যাপটা তৈরি হয়েছে মানে আমাদের ডার্মিসের মধ্যে, ওই গ্যাপটাতে আমাদের হায়ালুরোনিক অ্যাসিড ঢুকে ওটাকে প্লেস করতে হবে, এবং রাইটলি প্লেস করতে হবে, এমনভাবে প্লেস করতে হবে যেটা যেন উপরে উঠেও না যায়, এটা নজর রাখতে হবে। এবং আস্তে আস্তে কেউ ওটা ওখানে এমনভাবে দিলেন যাতে আনইভেননেস না থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে গ্র্যানুলার ফর্মেশন হয়, সেগুলোও নজর রাখতে হবে, এবং এমনভাবে দিতে হবে যাতে জাস্ট ওই এরিয়াটাকে কাভার করা। এবং আস্তে আস্তে কি হবে না, এই যে হায়ালুরোনিক অ্যাসিড সেটা কিন্তু ওয়াটার মানে ইমবাইব করে, ভিতর ওয়াটার কালেক্ট করে আস্তে আস্তে ওটাকে নর্মাল করে দেবে। তবে এটা কিন্তু খুব এটারও কিন্তু একটা আছে যে 1.5 থেকে 1.5 বছরের বেশি থাকে না, এবং সবই যেমন বটুলিনাম টক্সিন এটাও কিন্তু এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল, এবং ফিলার যেটা আমরা বলছি সেটা ন্যাচুরেবল ফারো ক্ষেত্রে হোক, বা আমাদের ম্যারিওনেট লাইন হোক, বা অন্য কোনো গর্ত স্কার, এবং তার জন্য আমাদের এটা কিন্তু 1-1.5 বছর বেশি থাকে না। এবং তার জন্যও কিন্তু আমরা একটা নতুন পদ্ধতি আমরা বের করে থাকি, যেটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। এখন এটা একটা কিন্তু খুব কমন জিনিস, আমার একটা টার্ম আছে, এটাকে বলে ভ্যাম্পায়ার ফেস লিফটিং। এই প্লেটলেট রিচ প্লাজমা থেরাপির মধ্যে কি হয় না, অনেক গ্রোথ ফ্যাক্টরস থাকে, সেই গ্রোথ ফ্যাক্টরগুলো কি করে না আমাদের কোলাজেনকে গ্রোথ করে, এবং রিমডেলিং এবং রিঅর্গানাইজেশন অফ দ্য কোলাজেন করে। সাধারণত পিআরপি যেটা অনেক মানে লেস এক্সপেন্সিভ, এবং সাধারণত আমরা যেটা করে থাকি 20 ml আমরা ব্লাড নিই,
এবং সেই ব্লাড থেকে আমরা এটাকে প্রসেস করে আমরা প্লেটলেট রিচ প্লাজমাটাকে বের করে থাকি। এটা নর্মালি আমরা 20 ml 4 ml মতো আমরা পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা পাই, যেটাকে আমরা ইনজেক্ট করে থাকি আমাদের ফেসে। এবং কম্বিনেশন অফ মানে যেহেতু খুব এক্সপেন্সিভ, আমরা বোটক্স দেওয়ার পর কী করি, আমরা 4-5 মাস পর একটা পিআরপি করে দিই বা 2-3টে পিআরপি, এবং ফিলার্সের ক্ষেত্রে করি। সেক্ষেত্রে কি হয় না, আমাদের বোটক্সের প্রয়োজনীয়তা একটু আমরা ডিলে করতে পারি, যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ প্রসিডিওর। এবং ফিলার্সের ক্ষেত্রেও কিন্তু সেটা আমরা করে থাকি পিআরপি, এবং সিঙ্গল পিআরপি অলসো আমরা যদি 2-3টে পিআরপি ইউজ করি, তাতেও কিন্তু আমরা বলি যে ফেস লিফটিং হয়ে থাকে, এবং সেটা কিন্তু ত্বককে কোলাজেনের গ্রোথ করে, রিমডেলিং অফ দ্য কোলাজেন করে, রিঅর্গানাইজ অফ দ্য কোলাজেন করে, এবং স্কিনকে অনেক ত্বককে অনেক টান করে, গ্লো নিয়ে আসে। তো এটা কিন্তু আর একটা ভালো পদ্ধতি, এবং যেটা একটু মানে কম ব্যয়বহুল, যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু দেখতে হবে যাতে আমরা সবারই জন্য ট্রিটমেন্ট নিয়ে আসতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের আরেকজন আমাদের দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন লাইনে? হ্যালো, আমি মিতালি ঘোষ বলছি, কসবা, কলকাতা থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আজকাল সাবানের ব্যবহার মুখে লাগানো প্রায় উঠেই গেছে, লোকে ফেস ওয়াশ ব্যবহার করছে। মার্কেটে নানা রকমের ফেস ওয়াশ পাওয়া যাচ্ছে, এবং দামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশে মানে ডিফারেন্ট ক্যাটাগরিজ থাকছে। ধরুন কোনোটাতে লেখা থাকছে এই ফেস ওয়াশে টার্মারিক আছে, আর এই ফেস ওয়াশটাতে টার্মারিক অ্যাকনি প্রোন স্কিনের বিরুদ্ধে হেল্প করবে। কোনোটাতে বলা আছে দিস কন্টেইনস স্যাফরন, কোনোটাতে বলছে অ্যালোভেরা আছে। আমার প্রশ্ন হচ্ছে, এক ফেস ওয়াশ কি সত্যি স্কিনের পক্ষে ভালো, নাকি স্কিনকে এজিং এর দিকে ঠেলে দেয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার যদি দর্শক বন্ধু যিনি আছেন তাকে এটুকু বলতে চাই যে আজকে অ্যাকচুয়ালি আমাদের যে টপিক সেটা হচ্ছে বার্ধক্য নিয়ে। আমি বলে নিচ্ছি, অ্যাকচুয়ালি face wash good for skin or will it put me towards aging? And the second question is whether turmeric. হ্যালো, আমি আপনার কোশ্চেন শুনেছি এবং আপনাকে উত্তরও দিচ্ছি। আমার না প্রশ্নটা সেকেন্ড পার্ট আছে। Supposing we interchange the face wash, supposing my skin is not acne prone but I am using a face wash which is intended for acne prone, does it ultimately harm my skin? একটা কথা প্রথমে আমি বলি, এই যে আপনি যতগুলো বললেন না ফেস ওয়াশ, দিস ইজ জাস্ট নাথিং এ মার্কেটিং গিমিক। আজকাল আপনি বুঝতেই পারছেন, আজকাল যেহেতু আমাদের জেনারেশন চেঞ্জ হয়েছে, লোকেরা তো এটা হচ্ছে দিস আর দ্য মার্কেটিং গিমিক। ইনফ্যাক্ট আমাদের সাবানই যথেষ্ট ভালো, তবে সেই সাবানই আমরা ব্যবহার করব যেগুলো আমাদের নর্মাল স্কিন পিএইচের কাছাকাছি থাকে। যেমন নর্মাল টয়লেট সাবান আপনি ইউজ করুন, ফেস ওয়াশে তেমন কোনো ইম্পর্টেন্স নেই। কিন্তু ফেস ওয়াশ একমাত্র ইম্পর্টেন্ট যখন যাদের অয়েলি স্কিন আছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা 8-10 বার নর্মাল স্কিন ইউজ করতে বলি, এবং তাদেরকে আমরা বলি ময়েশ্চারযুক্ত সাবান ইউজ না করতে, এবং গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ সেগুলো কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে অয়েলি স্কিনের জন্য। কিন্তু যে কোনো সাধারণ স্কিনের জন্য সাবানই যথেষ্ট, এবং যে কোনো নর্মাল টয়লেট সাবান আমাদের পক্ষে যথেষ্ট, এবং ডিপেন্ড করছে আপনার স্কিন কীরকম। যদি আপনার স্কিন খুব ড্রাই হয় তাহলে আপনি ময়েশ্চারযুক্ত সাবান ইউজ করবেন, আর যদি আপনার স্কিন অয়েলি হয় সেক্ষেত্রে আপনি ইউজ করবেন যে একটু টাফ সাবান। সেগুলোর কিন্তু স্কিন অনেক ড্রাই করে দেয়, এবং সেগুলোর পিএইচ কিন্তু অনেক বেশি এবং মোর অ্যালকালাইন। তো আমাদের সাবান ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মোর টুয়ার্ডস অ্যাসিডিক, আমাদের স্কিনের পিএইচের সঙ্গে যেটা স্যুট করে। নর্মাল টয়লেট সাবানই যথেষ্ট। সাবানের ক্ষেত্রে আমাদের পিএইচটা মাথায় রাখতে হবে, একটাই নর্মাল টয়লেট সাবান যেগুলো আমাদের সেগুলো যথেষ্ট। আর ফেস ওয়াশ আপনি ইউজ করতেও পারেন, ইনফ্যাক্ট আমি ইউজ করতেও বলি না, নর্মাল আমার পেশেন্টকে বলি সাবানই যথেষ্ট, কারণ খরচার ব্যাপারটা দেখতে হবে। এবং এই যে জিনিসগুলো টার্মারিক অনেক কিছু আপনি দেখতে পাবেন, পিচ আছে, এই আছে, সেগুলো জাস্ট নাথিং বাট মার্কেটিং গিমিক। স্যার, কেমিক্যাল পিলিং এটা কি সত্যি বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে? হ্যাঁ, কিছুটা করে। বেসিক্যালি নট অনলি বার্ধক্য, কিছুটা। যেমন আমরা গ্লাইকোলিক অ্যাসিড কি করে, সাধারণত আমাদের স্কিনের এপিডার্মাসকে নেক্রোসিস করে, এবং তার জন্য আমাদের স্কিনের যেটা রিজেনারেশন 28 ডেজ লাগে। তো নর্মালি কি করে না, মাইক্রোস্কোপিক্যালি গ্লাইকোলিক অ্যাসিড
আমাদের স্কিনটাকে নেক্রোসিস করে এবং নতুন স্কিন তৈরি করে, যার জন্য কি হয় না, নাম্বার ওয়ান কিছুটা রিঙ্কেলস, সামান্য, খুব যে দারুণ কিছু করে না, সামান্য একটু রিঙ্কেলস প্লাস পিগমেন্টেশন রিমুভ করে। যেটা মেজর ইস্যু হচ্ছে যে আস্তে আস্তে পিগমেন্টেশন যখন আমাদের বার্ধক্য আসতে থাকে তখন নট অনলি আমাদের চামড়াটা যেটা হচ্ছে সেটা তো বার্ধক্যতা, যেমন চামড়াটা টাইটনেসটা চলে যায়, কিন্তু তার সঙ্গে কিছু পিগমেন্টেশন চলে আসে। এবং এই কেমিক্যাল পিলিংয়ের একটা অ্যাডভান্টেজ যে আমরা যদি প্রথম থেকে একটু করে ইউজ করতে থাকি, নাম্বার ওয়ান রিজেনারেশন আমাদের স্কিনটা মাইক্রোস্কোপিক নেক্রোসিস হওয়ার জন্য নতুন স্কিন তৈরি হয়। আর যাদের দাগ থাকে সেই আমরা যে মানে বেসিক্যালি ব্লিচিং এজেন্ট যে ধরনের মেডিসিনগুলো ব্যবহার করে থাকি সেগুলোর বেটার পেনিট্রেশন হয়, যার জন্য দাগটা অনেকটা বেটার হয় এবং কিছু কিছু রিঙ্কেলসকে আমরা এইভাবে প্রিভেন্ট করতে পারি। এবং মানে কেমিক্যাল পিলিং আমরা সাধারণত মাসে একটা করে থাকি, কিন্তু আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে মানে কেমিক্যাল পিলিং বাড়িতে বসে রোজ করা যায়, যেমন 12% গ্লাইকোলিক অ্যাসিড বা 6% গ্লাইকোলিক অ্যাসিড, সেটা যদি রোজ ইউজ করা যায় অনেক ক্ষেত্রে আমাদের স্কিন টাইট থাকবে, ভালো থাকবে, সঙ্গে সানস্ক্রিন ইউজ করতে হবে এবং ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। এবং আমরা কিন্তু অনেকটা বার্ধক্যটাকে অনেকটা ধরে রাখতে পারবো যদি আমরা প্রপার 35 বা 40 ইয়ার্স এজ থেকে যদি আমরা ডেলি জাস্ট ক্রিম হিসেবে পাওয়া যায়, রোজ যদি আমরা ইউজ করতে থাকি, প্রথমে 5 মিনিট দিয়ে শুরু করা, প্রত্যেক সপ্তাহে 1 মিনিট বাড়িয়ে 1 ঘন্টা পর্যন্ত, এবং তারপর আমরা ডেলি 1 ঘন্টা যদি লাগাতে পারি যথেষ্ট ভালো স্কিন থাকবে এবং আমাদের বার্ধক্য প্রতিরোধে এটা কিন্তু অনেকটা হেল্পও করে। ধন্যবাদ স্যার। যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে কেমিক্যাল পিলিং, তো এখন স্যার আমরা জানতে চাইব লেজার থেরাপি, যেটা আমরা খুব শুনে আসছি এখন, কিভাবে মানে কি ধরনের লেজার ইউজ করা হয়? লেজার অ্যাকচুয়ালি আগে যেটা করা হতো রেডিও ফ্রিকোয়েন্সি টাইপের লেজার, সেটা দিয়ে স্কিন টোন মানে ঠিক করা হতো, কিন্তু লেটেস্ট এখন যেটা হচ্ছে হাইফিউ হচ্ছে কি হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড। এর মাধ্যমে কিন্তু এর মাধ্যমে কিন্তু স্কিনের টাইটনেস বা মানে রিঙ্কেলস অনেকটা প্রিভেন্ট করা যায় এবং এটা খুব কমন। এবং নর্মালি একটা থেকে ফার্স্ট হাইফিউ সিটিংয়ে একটা অত ভালো রেজাল্ট আসে না, কিন্তু মানে আমরা যদি ফ্রিকোয়েন্টলি করতে থাকি 3টে থেকে 5টা ভালো রেজাল্ট আসে। এছাড়াও হাইফিউ এখন খুব কমন যেটা চলছে সেটাই। আর প্লাস আমাদের যেটা আমি বললাম আরেকটা জিনিস থ্রেড, আমাদের যে রিঙ্কেলস প্রিভেন্টের জন্য আরেকটা হচ্ছে থ্রেড ইউজ করা, সেই থ্রেডও কিন্তু আমাদের মানে রিঙ্কেলস ভিতরে সে আমাদের মানে ডার্মিসের ভিতর থ্রেডগুলোকে ইউজ করা, এবং যেটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটা টান করে রাখে। আর নেকের ব্যাপারেও কিন্তু রিজুভেনেশন, কিন্তু আমরা যেমন ফেস বললাম, নেকেরও কিন্তু আমাদের বার্ধক্য সেটা কিন্তু খুব কমন, কারণ নেকটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের নেকের চামড়াটা অনেকটা ঝুলে গেছে। সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে এখানেও কিন্তু বোটুলিনাম টক্সিন করা যায় এবং থ্রেড করা যায়, এবং হাইফিউ যেটা লেজারও কিন্তু এখানে অনেকটা এফেক্টিভ, এবং পিআরপি অলসো মানে যেটা অনেকটা লেস এক্সপেন্সিভ সেটাও এফেক্টিভ। স্যার জেনেটিক্স তো আমরা যতই পরিচর্যা করি যাই করি সেটা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো জেনেটিক্স কিভাবে এই বার্ধক্যের লক্ষণগুলোকে নির্ধারণ করে এবং কিভাবে আমরা কি প্রতিহত করতে পারি কোনোভাবে সেটাকে? অ্যাকচুয়ালি যেটা হয় খুব কমনলি আমরা দেখি যে ফ্যামিলিয়াল ফটো এজিং, অনেকের দেখবেন 40-45 বছর বয়সেও কিন্তু কিছু হচ্ছে না, 50 বছর 60 বছর হচ্ছে না, কিন্তু ডিপেন্ড করছে স্কিন টাইপের ওপরে। এবং কারো ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকলে তাদের কিন্তু তাড়াতাড়ি এজিংটা এসে যায়। এবং ফটো এজিং ইজ দ্য খুব কমন, যেটা মুখের, গলা এবং হাতেও আমাদের দেখা যায়। এবং সেক্ষেত্রে একইভাবে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে যদি ড্রাই স্কিন হয় ময়েশ্চার সাপ্লাই করতে হবে, প্রপার সানস্ক্রিন ইউজ করতে হবে, এবং যখন যেখানে যেটা সেটা ইউজ করা যায়। যেমন হাতেও কিন্তু আমাদের আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে পিআরপি বা ফিলার্সও ছোটো ছোটো ব্লেপসে করা যায়, কিন্তু অতটা দরকার হয় না। বেসিক্যালি হাতটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বেসিক্যালি ফেস অ্যান্ড নেক, যার জন্য অন্যগুলো তো অতটা ইম্পর্টেন্স থাকে না এবং লোকেরা অতটা কেয়ার করে না। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ফেস অ্যান্ড নেকের যে বার্ধক্য সেটা কিন্তু সবাই মানে ধরে রাখতে চায়, এবং সেটা প্রতিরোধ করার জন্য সবাই আসে আমাদের হসপিটাল বা ক্লিনিকে, কিন্তু এইগুলোর উপরই বেশি। এবং লেজার যেটা বললাম এখন যে লেটেস্ট যেটা চলছে হাইফিউ, তার রেজাল্ট কিন্তু বেশ ভালো। স্যার আমাদের সাথে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন? হাওড়া থেকে বলছি। বলুন আপনার কি সমস্যা আছে? আমার ওই বয়স 50। হ্যাঁ,
ওই চোখের নিচে দিয়ে মধ্যে ভাঁজ পড়ে গেছে, স্কিনটা কুচকে কুচকে গেছে, স্কিনের গ্লো নেই। আচ্ছা, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু আমাদেরকে জানাবেন। ঠিক আছে। আচ্ছা, স্কিনের নিচেটা একটু ভাঁজ পড়ে গেছে, এটা খুবই কমন। এখন ডিপেন্ড করছে যে ওখানে কোনো গর্ত আছে কি না। যদি গর্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটা আমরা যেটা করে থাকি যে সেখানে ফিলার্স ঢোকানো যেতে পারে বা পিআরপি করা যেতে পারে। প্লাস যদি খুব বেশি আপনার মানে চামড়াটা অনেকটা মুচুবায় হয়ে থাকে, সেখানে একটা সার্জারি করা যায়, সেটা হচ্ছে ব্লেফারোপ্লাস্টি বলে সার্জারি। সেটা কিন্তু সেটা ওই যে ব্লেফারোপ্লাস্টি বলে সার্জারি, যে অনেকটা ফুলে আছে, তো সেটাকে কিন্তু ওই সার্জারি করে কসমেটিক সার্জারি করে করা যায়। এবং আমরা অনেকেই যেমন দেখবেন যে ত্বক আমাদের অনেকটা অনেক দিন থাকে। এবং খুব কমনলি আমরা দেখি যে জ্যান্থেলাসমা, যেমন চোখের ইয়েলো ধরনের একটা মানে ভাঁজ ইয়েলো একটা থাকে প্যাপুলের মতো আমাদের চোখে, যেটাকে আমরা বলি জ্যান্থেলাসমা বা কোলেস্টেরল যেন হয়, সেটাও কিন্তু যেমন আমরা সাধারণত করে থাকি কসমেটিক সার্জারি, সেটাও করা যেতে পারে। তো এই সার্জারিটার মধ্যে কি কিছু কি মানে ইনজেক্ট করা হয়? না না, এটা টোটালি ওটা হচ্ছে যে কসমেটিক সার্জারি যেটা হচ্ছে যে ওটাকে ওই এটাকে খেটে বাদ দেওয়া হয়। খেটে বাদ দিয়ে নর্মালি আমরা যেটা করে থাকি যে কসমেটিক সার্জারির ইম্পর্টেন্স হচ্ছে যে নিচে একটা স্টিচ থাকে। আমরা যখন কোনো একটা কসমেটিক সার্জারি করি আমরা একটা এপিডার্মাল স্টিচ দিয়ে থাকি নিচে। তার কারণ হচ্ছে আমরা যদি উপরে স্টিচটা দিই শুধু এপিডার্মাল স্টিচ, তাহলে কিন্তু ওই জায়গাটা অনেকটা মানে দাগ হয়ে থাকবে এবং কসমেটিক্যালি কিন্তু ওটা অত ভালো থাকবে না। যার জন্য আমরা যে কোনো কসমেটিক সার্জারি করলে নিচে আমরা ডার্মাল স্টিচ বা সাবকিউটেনিয়াস একটা স্টিচ দিয়ে থাকি, যেটা মানে স্কিনটাকে ধরে রাখবে, এবং তার উপর এপিডার্মাল স্টিচ যেটা আমরা দিই সেটা সাধারণত উপরে স্কিনটাকে একদম মানে কসমেটিক্যালি মানে বেটার রেজাল্ট দেবে। আচ্ছা ডাক্তার, আপনি তো জেনেটিক্সের ভূমিকা বললেন, আমি আরেকটি বিষয় জানতে চাইবো যে আমাদের ডায়েট এবং লাইফস্টাইল, যেটাতে একটা খুব বড় ভূমিকা রয়েছে, তো সেটাকে কি চেঞ্জ করা উচিত? একদম আমাদের যেটা দরকার ডিসিপ্লিন লাইফ খুব দরকার, যেটা হচ্ছে সকালবেলায় উঠে হাঁটা বা অ্যাটলিস্ট মানে ডায়েটের মধ্যে আজকাল আমরা অনেকে খুব জাঙ্ক ফুড ব্যবহার করে থাকি, সেই জাঙ্ক ফুডগুলো ব্যবহার করা বন্ধ করতে হবে। যাদের ওয়েট গেইন একটা খুব বেশি, সেই ওয়েট গেইনটাকে কিন্তু এটাকে প্রতিরোধ করতে হবে। সেক্ষেত্রে ডায়েটের রোল অনেকটা, এবং তার সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ। এবং আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াক। নর্মালি আমরা বলে থাকি যে 50 মিনিটস ওয়াক, ব্রিস্ক ওয়াক অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন করলে যথেষ্ট ভালো রেজাল্ট থাকে। এবং তার সঙ্গে ডায়েট কন্ট্রোল, তার মানে একদিক থেকে আমাদের ক্যালোরি বার্ন করতে হবে এবং আরেক দিক থেকে আমাদের ক্যালোরিটাকে কিন্তু মানে কম ক্যালোরি ইনটেক করতে হবে এবং ক্যালোরিকে বার্ন করতে হবে। সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা নর্মালি আমি যেমন আমরা ফ্যাটের উপরেও কাজ করি, যেমন মেজোলাইপোস্কালপচার। কি হয়, অনেকের পেটটা অনেকটা বড় হয়ে গেছে, আমরা তাকে লাইফস্টাইল যেমন ওয়াক ডায়েট করেও অনেকটা তার ওজন কমলো, কিন্তু পার্টিকুলার পকেট অফ ফ্যাটস কিন্তু কমে না। যার জন্য লাইপোসাকশন বলে একটা পদ্ধতি যেটা খুব পপুলার ছিল, এবং তার জায়গায় একটা মেজোলাইপোস্কালপচার। সেটা কি হয়, এখানে আমরা ইনজেক্ট করতে থাকি, যেটা ফ্যাটটাকে আস্তে আস্তে ডাইলুট করে। নর্মালি কি হয় যে আমাদের যে ফ্যাটের টিস্যু অ্যাডিপোসাইট, সেই অ্যাডিপোসাইটের সেলটাকে ব্রেকডাউন করে ফ্যাটটাকে বের করে লিমফ্যাটিক্সে বের করে দেয়, এবং সেটা সাধারণত আমরা করে থাকি পকেট অফ ফ্যাট। তো আমরা প্রথমে আমার অনেক বেশি ওয়েট গেইন হয়েছে, তাকে আমরা প্রথমেই 6 থেকে 8 মাস আমরা বলি যে তাকে ডায়েট কন্ট্রোল এবং ওয়াকের মধ্যে থাকতে হবে, এবং ওয়েট অনেকটা কন্ট্রোল হয়ে গেল, কিন্তু পকেট অফ ফ্যাট যেমন থাইসে, বাটাক্সে বা অ্যাবডোমেনের যে এই ফ্যাটগুলো কিন্তু তখন কিন্তু আমরা যতই ওয়াক করি এগুলোই থেকে যায়, এবং দ্যাট লুকস প্রেটি অড। এবং সেটার জন্য মেজোলাইপোস্কালপচার একটা কিন্তু নতুন পদ্ধতি, যেটা কিন্তু খুব ভালো রেজাল্ট। এবং এর ক্ষেত্রে কি রিজেনারেট করে অ্যাডিপোস টিস্যুগুলো? আবার একটাই কথা, প্রথমেই তাকে মানে পেশেন্ট, ইনফ্যাক্ট আমি মানে আমার কাছে কয়েকজন পেশেন্ট এসেছিল যারা লাইপোসাকশন করেছিল, কিন্তু লাইপোসাকশন করার পরেও কিন্তু তাদের দেখা গেছে লাইফস্টাইল মেনটেন না করলে আবার ফ্যাট হবে, সেটাই হয়েছে। এবং যখনই আমার কাছে কোনো পেশেন্ট আসে এবং যাদের আমি মেজোলাইপোস্কালপচার করি, তাদের একটা কথাই কিন্তু আমরা বলে রাখি যে এটা কিন্তু পার্মানেন্ট না, এটা কিন্তু মেনটেন করতে হবে। প্রথম 6 মাস আমি তাদেরকে বলি যে কন্ট্রোলে থাকবে, তারপরে আমরা প্রত্যেক 6 সপ্তাহ অন্তর অন্তর মেজোলাইপোস্কালপচার, সেটা ইনজেকশনের মাধ্যমে এর যে কমন থাকে সেটা হচ্ছে
ফসফাটাইল কোলিন, কার্নেটিন, এইগুলো আমাদের অ্যাডিপোজ টিস্যুটাকে আস্তে আস্তে বের করে দেয়, করে লিমফ্যাটিক্স দিয়ে বের করে দেয় এবং ফ্যাটটাকে কমিয়ে দেয়। কিন্তু সবসময় মনে রাখতে হবে লাইফস্টাইল চেঞ্জ না করলে কিন্তু হবে না, আবার হবে। ঠিক কথা। স্যার, লাইনসের জন্য যে ফাইন লাইনের প্রতিরোধ করার জন্য আজকাল খুব ফিলার্সের তো ইউজ হচ্ছে, তার মধ্যে লিপ ফিলার্স, তো সেটাকে কি কোনোভাবে বার্ধক্য প্রতিরোধ করা যায়? লিপ ফিলার্সের ব্যাপারটা হচ্ছে অবভিয়াসলি যেখানে আমরা যেটা ইউজ করি ভলিউম, মানে ভলিউম দিয়ে, মানে আজকাল অনেকে টেন্ডেন্সি হয়েছে যে অনেকে যে আমার লিপটা একটু মানে স্মল আছে, ছোট আছে, সেটাকে একটু মোটা করতে হবে, বা লিপসটা অনেকটা কুচকে গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা ফিলার্স ইউজ করে মানে ভলিউম, ওখানে আমরা কিন্তু ভলিউম ইউজ করছি, করে সেখানে সেটাকে আমরা প্রপার কারেকশন অফ দ্য লিপ করছি। এটা কিন্তু খুব মানে খুব ভালোভাবে করতে হবে এবং এক্সপিরিয়েন্স হ্যান্ডে করতে হবে। তার কারণ হচ্ছে একটু এদিক হয়ে গেলে কিন্তু মানে ইনইকুয়াল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। অতএব এটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স হ্যান্ডের হাতে করতে হবে। স্যার, বার্ধক্য প্রতিরোধে ঘুমের নিশ্চয়ই ভূমিকা থাকবে সবকিছুর মতো, কিন্তু সেই ঘুমটা কতক্ষণ দরকার এবং ঘুমের যে গুণগত মান, মানে 7 থেকে 8 ঘন্টা তো ঘুম হবে, কিন্তু সেটার কতটা ডিপ স্লিপ হবে সেটা একটু যদি বলেন। একটা কথা, আমরা সবসময় চাইবো 7 থেকে 8 ঘন্টা ঘুম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ঘুম অ্যাটলিস্ট 7-8 ঘন্টা প্রপার ঘুম হতে হবে। এবং আরেকটা লোকের অনেকেই করে যে আর্লি টু রাইজ আর্লি টু বেড, এই কনসেপ্টটা কিন্তু আমাদের অনেক আগে থেকে চলে আসছে, সেটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। 11টার মধ্যে ঘুমিয়ে পড়া এবং 5টা-6টার মধ্যে ঘুম থেকে ওঠা, এবং এটা কিন্তু খুব কমন। এবং যত আমরা রাত জাগতে থাকবো তত কি হয় না, অ্যাসিডিটি বাড়বে, অন্য প্রবলেমগুলো হতে থাকবে। যার জন্য দ্য বেস্ট ওয়ে হচ্ছে 6 থেকে 7 ঘন্টা এবং প্রপার টাইমে 11টা সাড়ে 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়া এবং 6টা সাড়ে 6টার মধ্যে ঘুমা, তারপরে ওয়াক করা, বা যারা ওয়াক করতে পারবে না স্মল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। স্যার, বার্ধক্য তো ছেলে মেয়ে উভয়েরই আসে, তো দুজনেরই কি সেম এই প্রসেসই ফলো করতে হবে, নাকি দুজনের ক্ষেত্রে কিছু ডিফারেন্স থাকে? একটা কথা, যে আজকাল যেমন অনেকের জিম যাওয়ার একটা খুব প্রচলন হয়েছে, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে, খুব বেশি জিম করলে কি হয় না, মাসেল তৈরি হয়ে যায়, সেটাও কিন্তু আমরা চাই না। যে আমাদের মানে যে নমনীয়তা, যেটা কিন্তু মহিলাদের খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এটাও দেখতে হবে যে খুব বেশি জিম না করে মোটামুটি একটা মডারেট টাইপের একটা এক্সারসাইজ, মডারেট টাইপের জিম করা, যাতে মাসেলও গ্রোথ না হয়, সঙ্গে সঙ্গে মানে বডি ফিট থাকে। এবং বেস্ট বডি ফিট এখনও সব জায়গায়, এখন কিন্তু রিসেন্টলি যেটা ট্রেন্ড হচ্ছে, যে এক হচ্ছে ডায়েট কন্ট্রোল আর তার সঙ্গে ক্যালোরি বার্ন। তো ক্যালোরি ডায়েট কন্ট্রোল হচ্ছে ক্যালোরি ইনটেক কমে গেল, আর তার সঙ্গে সঙ্গে যে আমাদের ক্যালোরি বার্ন করা, ওয়াক ইজ ওয়ান অফ দ্য, তার সঙ্গে মাইল্ড এক্সারসাইজ, এবং তার সঙ্গে যদি জিমও করা যায় মাইল্ড জিম, খুব বেশি জিম না করাই বেটার। ঠিক, হেভি জিম না করাই বেটার। এই জিম করা বা অনেক সময় হয় না যে ফ্যাট ঝরে যাওয়ার জন্য স্কিনটা স্যাগ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি একটা বার্ধক্য, একটা ওরকম লুক এসে যায়, তো সেটাকে কিভাবে প্রতিহত করা যেতে পারে? একটা হচ্ছে যে এটা কিন্তু যার জন্য নিয়ম হচ্ছে যে খুব তাড়াতাড়ি না করা সমস্ত কিছু, যেমন আমরা মেজো লাইপোস্কাল্পচার যে প্রসেসটা হয় আস্তে আস্তে হয়। এটা যদি লাইপোসাকশনে যে প্রবলেমটা খুব ফেস করতো, যে একসঙ্গে হঠাৎ মানে অনেকটা কমে গেল, চামড়া লুজ হয়ে গেল, তখন সার্জারি করা হয়, অ্যাবডোমিনোপ্লাস্টি বা অনেক কিছু, যাতে ওটা কমানোর জন্য আবার সার্জারি করতে হয়। তো যার জন্য মানে আমি ইনফ্যাক্ট মানে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলছি, আমি একটা ট্রেনিংয়ে গেছিলাম, যেখানে মেজো লাইপোস্কাল্পচারের ট্রেনিংয়ের জন্য। তো সেখানে অনেক আমার সঙ্গে লাইপোসাকশন যারা করে প্লাস্টিক সার্জন, তারাও এসেছিলেন ইউএসএতে। তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে কেন এই ব্যাপারটা, তখন তাদের যে প্রশ্ন, যে নর্মালি হচ্ছে যে এক লাইপোসাকশন করতে গেলে লোকে তো বারবার সার্জারি করাবে না, এবং যখনই আমরা অনেকটা একসঙ্গে রিমুভ করতে যাব, তখনই অনেকটা বেশি মানে ফ্যাট চলে যাওয়ার জন্য তার সঙ্গে কিন্তু ব্লাডও যায়, যার জন্য অনেক কিছু কিছু ক্ষেত্রে ক্যাটাস্ট্রফি হয়। কিন্তু মেজো লাইপোস্কাল্পচার যেটা অনেকটা মানে খুব পপুলার হচ্ছে, এই জন্য এটা স্লোলি কাজ করে এবং একসঙ্গে অনেকটা চামড়া ঝরায় না, যার জন্য আস্তে আস্তে করলে কি হচ্ছে না, বডির কিন্তু পাওয়ারটা অ্যাক্লিমেটাইজ হচ্ছে এবং একসঙ্গে ঝুলে যাচ্ছে না। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক স্যার, ভ্যাম্পায়ার ফেশিয়াল এবং পিআরপি, যে ব্লাড নিয়ে যে বিষয়গুলো করা হয়, যে ট্রিটমেন্টটা, সেগুলো একটু যদি বলেন। আচ্ছা, বেসিক্যালি প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, এটা হচ্ছে খুব রিসেন্টলি, মানে এখন না, বেশ কিছু কন্ডিশনসে ইউজ করা হয়, এবং ফেস লিফটিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু অনেক চিপার।
আমরা সাধারণত 20 ml অফ ব্লাড নিই, সেখান থেকে আমরা প্লেটলেট রিচ প্লাজমাটাকে বের করি। এই প্লেটলেট রিচ প্লাজমার মধ্যে অনেক রকমের গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটা কোলাজেন গ্রোথ ফ্যাক্টর। সেইটা আমাদের স্কিনে ডার্মিসের মধ্যে ইনজেক্ট করা হয় এবং সেটা কি করে কোলাজেনকে রিমডেলিং এবং রিগ্রোথ করা হয়। এবং এই ফেস লিফটটাকে যেহেতু ইনজেক্ট করা হয় এবং একটু ব্লাড ফ্লাডও হয়, যার জন্য এটাকে ভ্যাম্পায়ার ফেস লিফটিং বলা হয়। কিন্তু এটা খুব কমন এবং খুব চিপ অলসো, যে 3-4টে ফেস করলেই এবং 1.5 থেকে 2 বছর এটা থাকে এবং চিপ, যার জন্য এটা অনেকটা পপুলার। এবং তার সঙ্গে ডার্মা রোলার বলে একটা মাইক্রোনিডলিংও কম্বিনেশন ইউজ করা হয়, মাইক্রোনিডলিং প্লাস পিআরপি থেরাপি। এতে মাইক্রোনিডলিংয়ের রোল হচ্ছে যে কোলাজেনের রিঅর্গানাইজেশন হেল্প করে। সো বাই ওয়ে এটা কাজ করে, বাই মডেল। যেমন মাইক্রোনিডলিং যেমন কোলাজেনকে রিগ্রোথ করার বা রিমডেলিং রিঅর্গানাইজেশনে হেল্প করে, সঙ্গে পিআরপি আবার যেহেতু ইনজেক্ট করায় তার মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর থাকে সেটা স্কিনটাকে অনেকটা টাইট করে দেয় এবং মানে বার্ধক্য হতে না দেয় এবং বার্ধক্যটাকে অনেকটা প্রিভেন্ট করে এবং স্কিনটাকে অনেক গ্লোয়িং করে দেয় এবং অনেকটা মানে রিঙ্কলসটাকে অনেকটা কমিয়ে দেয়। আচ্ছা ডাক্তারবাবু, আমাদের সাথে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন? গুপ্ত। আচ্ছা, গৌতম সেনগুপ্ত, দমদম নাগের বাজার থেকে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। বলুন কি আপনার সমস্যা এই বার্ধক্যজনিত? আমার সমস্যাটা হচ্ছে এতদিন আমি দেখিনি, আমার বয়স 73 বছর, 73 গোয়িং, বুঝলেন তো। এতদিনে কোনোদিন আয়নাও দেখিনি, কিছুই দিব্যি নিজের মনে থাকতাম, ঘুরে বেড়াতাম, মর্নিং ওয়াক করতাম, ভালোই ছিলাম। হঠাৎ আজকে টিভিতে প্রোগ্রেডর দেখাতে বেশ ভালো লাগলো, জানতে চাই। দেখছি গালটালে বুঝে না, চোখের তলাটা কালো কালো হয়ে গেল, কালো মানে কি ফুলে উঠেছে। এমনি মানে কপালে টপালের মধ্যে দেখছি ভাঁজ পড়ে যাচ্ছে, এই কোনোদিনও খেয়াল করিনি। আমি তো দিব্যি ভালোই ছিলাম, কোনো রকম প্রবলেম তো নেই এমনি। তবে মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, শরীর অসুস্থ হয়ে গেছিলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার কি ট্রিটমেন্ট করলেন জানি না, আবার ফিরে এসেছি, বাড়িতে আছি। ডিপেন্ড করছে, আপনি শুনতে থাকুন ডাক্তারবাবু। আপনার ডিপেন্ড করছে আপনার যে রিঙ্কেলগুলো কতটা আছে এবং কীভাবে আছে। এবং একটাই কথা হচ্ছে যে আপনার কতটা প্রয়োজনীয়তা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন মডেল বা একজন ফিল্ম স্টার তার যতটা প্রয়োজনীয়তা একজন সাধারণ মানুষের ততটা নয়। কিন্তু এক্ষেত্রেও কিন্তু যদি বলা যায় যে অনেকে আমাদের পেশেন্ট আছে তারা কিন্তু থাকতে চান। এবং এই যে পদ্ধতিগুলো, যেমন আমি বললাম যে যদি গ্ল্যাবালার রিঙ্কেল থাকে, যদি ক্রাউস ফিট বা পেরিওবাটার রিঙ্কেল থাকে, ফোরহেড রিঙ্কেল থাকে, সেক্ষেত্রে বোটুলিনাম টক্সিন হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট, তার ইম্পর্টেন্ট রোল আছে, কিন্তু এক্সপেন্সিভ এবং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর করতে হবে। এবং যদি আমরা ম্যারিওনেট লাইন বা ন্যাজুলেবলেন থাকে, সেখানে আমাদের ফিলার্স ইউজ করতে হবে। বাট এই ফিলার্সও কিন্তু এক্সপেন্সিভ এবং 1.5 বছরের বেশি বা থেকে 2 বছরের বেশি থাকে না। অতএব আপনাকে দেখতে হবে আপনার চাহিদা কত। এবং আমার মনে হয় যদি আমরা বেস্ট ওয়ে, আমরা যদি টপিক্যাল গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করি, প্রপার সানস্ক্রিন ইউজ করি, তাতেও কিন্তু অনেকটা বেটার থাকা যাবে। এবং ডিপেন্ড করছে আপনার চাহিদা, সেই হিসেবে আপনার যে ত্বকরোগ বিশেষজ্ঞ সেটা ডিসাইড করবেন যে আপনি কী চান, আপনার চাহিদা এবং সেই অনুপাতে, এবং তার সঙ্গে আপনার মানে কতটা আপনি খরচ করবেন সেটাও একটা ইম্পর্টেন্ট। তো এইগুলো কিন্তু সব মিলেমিশে করতে হবে। তো ডাক্তারবাবু, এই ধরনের যে ট্রিটমেন্ট সবগুলোই কি বেশ এক্সপেন্সিভ? বা নর্মালি বোটুলিনাম টক্সিনের 50 ইউনিটসের মোটামুটি খুব কম করলেও অনেক 18 থেকে 20,000 টাকা নেয়। আচ্ছা, কারণ এটা অনেক এক্সপেন্সিভ, মানে দামি। কোনো কি মানে কিছু একটু ইকোনমিক কোনো ট্রিটমেন্ট বা কিছু? ওইটা তো বললাম, একটা বোটক্স নিয়ে তার মধ্যে পিআরপি করে নেওয়া বা পিআরপি করা, পিলিং করা, এইগুলো করে না। অত দেখতে হবে যে ঘরোয়া টোটকা যেটা কিনা আমরা এমনি ঘরের মধ্যে, ঘরের মধ্যে টোটকার বলতে যেটা আপনি সবচেয়ে বলবো যে নর্মালি আপনি প্রপার সানস্ক্রিন ইউজ করুন প্রথম থেকে, প্রপার আর গ্লাইকোলিক অ্যাসিড আপনি ইউজ করুন, যেটা ক্রিম হিসেবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, যাতে আগে থেকে না প্রপার সানস্ক্রিন, প্রপার ময়শ্চারাইজেশন, বাস এটাই। আর প্রপার খাওয়া দাওয়া, ঘুম এবং হেলদি লাইফস্টাইল, এটাই হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন লাইফ, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে, প্রচুর ফ্রুটস খেতে হবে যার মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে, সেই ধরনের। আর এই যে ধরুন বিভিন্ন সিজনাল অনেক রকমের সমস্যা হয়, যেগুলো কি কখনো বার্ধক্যের ড্রাই, যে শীতকালে যে ড্রাইনেসের সমস্যা, সেটা কি বার্ধক্যকে? ড্রাইনেস সেটা হচ্ছে কেন হয়,
এই যে ড্রাইনেস আমাদের সাধারণত আমাদের নর্মালি আমরা দেখি যে ড্রাইনেস মুখে কিন্তু অতটা হয় না, শীতকালে একমাত্র হয়। কারণ আমাদের সিবেসাস গ্ল্যান্ড সেটা তার অ্যাক্টিভিটি হচ্ছে সিবেসাস গ্ল্যান্ড সিবাম বলে একটা ফ্যাটি ম্যাটেরিয়াল সিক্রেট করে এটা মুখের মধ্যে। কিন্তু যখন আমাদের বয়স বাড়তে থাকবে শীতকালে কি হয় না, ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটি কমে যায়, যার জন্য আমাদের বাইরে থেকে ময়েশ্চার সাপ্লাই করতে হবে। এবং ডিপেন্ড করছে আপনার কী ধরনের স্কিন। যদি খুব অয়েলি স্কিনে ইভেন উইন্টারেও কিন্তু ড্রাইনেস আসে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। এবং বেস্ট হচ্ছে আরেকটা জিনিস, সেটা যে বডি আমাদের ইকথায়োসিস বলে একটা অসুখ আছে, তাদের কি হয় না মানে খুব কমন শীতকালে তাদের একটু বেড়ে যায়, এবং জেরোসিস বলে স্কিন ড্রাইনেস হয়ে যায়, তাদের ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটি কমে যায়। এবং এটা সাধারণত খুব কমন বিলো এলবো মানে কনুয়ের নিচে এবং বিলো নি হয়। তার কারণ আমাদের সিবেসাস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি অনেক কম থাকে ওই জায়গাতে, যার জন্য কি হয় না অ্যাসিড আমার ফ্যাটি অ্যাসিড সিক্রেশন বেশি হচ্ছে না, অয়েলিনেস থাকছে না, এবং তাদের জন্য আমাদের অয়েল ইউজ করা দরকার। এবং একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আমরা জানি যে সরষের তেল কিন্তু আমাদের দেশে অনেক বছর থেকে আমাদের ইউজ করে আসছে। সরষের তেল কিন্তু খুব ভালো এফেক্ট আছে, এবং সরষের তেল স্নানের আগে যদি গলার থেকে নিচে সরাসরি লাগানো যায়, আমরা যে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করেছিলাম দিল্লিতে, এবং সেখানে দেখা গেছে। একটু ইন্টারাপ্ট করছি, একজন দর্শক বন্ধু লাইনে আছেন, ফোনটা নিয়ে আবার আসছি। কে আছেন? নমস্কার। বিকি ব্যানার্জি। হ্যাঁ দিদি বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। আমার না বয়স 60, আমি গুজরাট বরোদা থেকে বলছি। আচ্ছা। আর আমার মুখটা ভীষণ কালো হয়ে যায়, কালো, আর পিগমেন্টেশন আছে, ডাক্তার দেখিয়েছি এখানে। কিন্তু একটা হচ্ছে সিরাম কি আমার জন্য ইউজফুল হবে, ইউজ করা কিভাবে ইউজ করব? উনি বলছেন মুখটা ধুয়ে নেয়, আমি তো ওটা জানি না, আমি তো কিছুক্ষণ বাদে ময়েশ্চারাইজার লাগাই। তো ওটা কিভাবে ইউজ করব, মুখে কালো ভাবটা কি করে কাটাবে, এটা জানার জন্য আমি ডাক্তারবাবুর কাছে প্রশ্ন রাখছি। একটা যেটা হচ্ছে, যদি আপনার মানে কালো দাগ যেটা আছে, একটা ফটো পিগমেন্টেশন যদি হয়, গোটা মুখ কালো, বা ক্লোয়াজমা মেলাজমা বলে একটা, যেটা একটা পার্টিকুলার এরিয়াতে ধরুন চিকে আছে সেইটা, এবং তার ডিপেন্ডস হচ্ছে এটা মানে কতটা সুপারফিশিয়াল, এপিডার্মাল না এপিডার্মাল ডার্মাল। তো এর জন্য কিন্তু ব্লিচিং এজেন্ট দরকার, আপনার ব্লিচিং এজেন্ট যে ওষুধ, এবং আজকাল কিন্তু এই যে আমাদের ব্লিচিং এজেন্ট সেগুলোও কিন্তু সিরাম ফর্মে পাওয়া যায়, তো সেগুলো ইউজ করতে হবে। এবং সানস্ক্রিন ইউজ করতে হবে, এবং তার সঙ্গে ট্রানএক্সামিক অ্যাসিড বলে একটা আমাদের পাওয়া যায়, সেটা হচ্ছে যে তারও কিন্তু ভালো রোল আছে। সেটা নর্মালি দিনে 2-6 মাস মতো খেলে অনেকটা ভালো কাজ করে। এবং আরেকটা জিনিস আজকাল খুব হয়েছে, ফর্সা হওয়ার একটা খুব প্রবণতা, গ্লুটাথিয়ন আইভি গ্লুটাথিয়ন সাধারণত খুব অনেকটা কমন, কিন্তু এটা কিন্তু মোটামুটি মানে লোকের একটা আইডিয়া থাকে যে গ্লুটাথিয়ন দিলে আমি পুরো ফর্সা হয়ে যাব, কিন্তু সেটা হয় না, 2 থেকে 3টে শেডের বেশি ফর্সা হয় না। এবং আইভি গ্লুটাথিয়ন আমি সাধারণত করে থাকি এবং করেওছি, যে অনেকে কিন্তু অনেক বেশি এক্সপেকটেশন থাকে, কিন্তু ততটা হয় না। ধরুন একজন সামলা থাকলো, তার একটু 1-2 শেড ফর্সা হবে, কিন্তু টোটালি হবে না। এবং অনেকের যে ভীষণ রকম কালো, আমার নিজের এক্সপিরিয়েন্সতে অনেক ভীষণ রকম কালো, হঠাৎ তার গুগল পরে তার আইডিয়া হলো যে সে গ্লুটাথিয়ন করলে তার যথেষ্ট ভালো রেজাল্ট, কিন্তু হয় না। তবে ট্যাবলেট গ্লুটাথিয়ন কিছুটা কাজ করে। আচ্ছা, তো এগুলো যে কেমিক্যাল যে প্রসেসগুলো আমরা করে থাকি নর্মালি, সেগুলো কি কোনোভাবে বার্ধক্যকে ত্বরান্বিত করে? না না, সেটা করে না। মানে সেগুলো কোনো ইম্প্যাক্ট কিছু তেমন কিছু নেই। এই যে পিগমেন্টেশন যেটা বলছি, পিগমেন্টেশন তো বার্ধক্যের সাথে সাথে বাড়ে বোধহয়। হ্যাঁ বাড়ে, তো সেটাকে কিছু প্লাস অনেকের আজকাল আমাদের ফর্সা হওয়ার একটা প্রবণতা তো সবারই মধ্যে আছে, তো গ্লুটাথিয়ন সেটা কিছুটা হেল্প করে, কিন্তু সেটার সাথে বার্ধক্যের কোনো সম্পর্ক, এর সঙ্গে বার্ধক্যের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে টোটালি হচ্ছে যে আমাদের স্কিনের পিগমেন্টটাকে একটু ঠিক করে দেওয়া, একটু গ্লো আনা, একটু ফর্সা টাইপের, যে ফর্সা তো হয় না, 1-2 সেট ফর্সা হয়, তার বেশি হয় না। কিন্তু স্যার আরেকজন আছেন দর্শক বন্ধু, একটু শুনে নি। নমস্কার, কে আছেন? রীতা দত্ত, মুম্বাই থেকে বলছি। আচ্ছা, বলুন আপনার কি সমস্যা? হ্যাঁ, আমার মেইন সমস্যা, আমি 60+, আমার চোখের নিচে অনেক বছর থেকে পাফিং পাচ্ছি, সোয়েলিং আছে চোখের নিচটা। আচ্ছা, হ্যাঁ,
ওটাই মেইন সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ, শুনতে থাকুন। এই পাফিনেস সবারই হচ্ছে, এই পাফিনেসটা কতটা পাফিনেস আছে তার উপরে। যদি খুব স্মল পাফিনেস থাকে সেটার জন্য আপনার আজকাল অনেক সিরাম বা ওষুধ আছে, তাতে কিছুটা কাজ করে, যে 100% কাজ করে না কিন্তু কিছুটা কাজ করে। আর যদি প্রচণ্ড রকম মানে খুব অড লুকিং থাকে, খুব বেশি থাকে, সেক্ষেত্রে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা ট্রাই করে দেখেছি যে মেসোলাইপোস্কালচারে যেটা আছে সেটাও সামান্য একটু ইনজেক্ট করলে কিছুটা বসে গেল এইভাবে। প্লাস আরও বেশি হলে সেক্ষেত্রে ব্লেফারোপ্লাস্টি করা যায়। তো অনেক পদ্ধতি ডিপেন্ড করছে কোন স্টেজে আছে এবং আপনি কতটা চান রেজাল্ট। তবে ইনিশিয়ালি শুরু করলে ট্রিটমেন্ট করলে যেগুলো আছে সিরাম বা অনেক ওষুধ আছে তার সাহায্যে কিন্তু কিছুটা প্রতিরোধ করা যায়। ডাক্তারবাবু, আমরা শুনে নিলাম ফেস এবং নেক তো আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হলো কিভাবে করা যেতে পারে বার্ধক্য প্রতিরোধের জন্য। আর যদি আমাকে বলতে যে হাত বা পায়ের যে স্কিন ঝুলে যায় বা সেইটার কি কিছু উপায় থাকতে পারে? সেগুলোর জন্য বেশ হচ্ছে খুব যে একটা এটা হচ্ছে মানে খুবই মানে হাত করা যায়, এখানেও করা যায়। এখানে সাধারণত ফিলার্স, অনেক ক্ষেত্রে ফিলার্স করা যেতে পারে, ছোট 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 ব্লেপস হিসেবে করা যেতে পারে, বা পিআরপিও করা যেতে পারে ব্লেপস হিসেবে। হ্যাঁ, পিআরপিও করা যেতে পারে ব্লেপস হিসাবে। তো এটাই যে এগুলো কিন্তু, বা মেসোথেরাপি করা যায়, কিছু কিছু মেডিসিন আছে মেসোথেরাপি করা যায়, কিন্তু খুব একটা কমনলি ইউজ হয় না। যেখানে নর্মালি পেশেন্টের যারা গর্ত প্লাস ট্রেটিনয়েড, যেটা ওগুলো করা চাইতে আমাদের ট্রেটিনয়েডের কিন্তু বা রেটিনয়েডসের অনেক রোল আছে। রেটিনয়েডস যদি আমরা ইউজ করে থাকি ফেসেও এবং হাতেও, সেটাও কিন্তু অনেকটা হেল্পফুল হয়। মানে স্কিনটা ঝুলে যাওয়ার পরেও কোলাজেনগুলো গ্রোথ করে। বেসিক্যালি আলটিমেটলি যে কোনো জায়গায় চামড়া ঝুলে যাওয়ার কারণই হচ্ছে কোলাজেন নষ্ট হয়ে যাওয়া। কোলাজেন ইনজেক্ট কি আলাদা করে কিছু হতে পারে? ওই তো ফিলার্স থেকে আরম্ভ করে এগুলো হতে পিআরপি ঝুলে যাওয়ার পরেও কিন্তু যেমন পিআরপি অনেকটা বেটার করা যেতে পারে। কিন্তু মানে একটাই হচ্ছে যে কতটা আছে এবং কতটা, অনেকের কিন্তু অনেক বেশি এক্সপেকটেশন থাকে, সেটা কিন্তু করা যায় না। তবে রেটিনয়েডসে কিছু রোল আছে এবং বাকি যেগুলো বললাম তারও কিছু রোল আছে, কিন্তু একটাই কথা হচ্ছে যে কতদিন। অতএব প্রিভেনশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, যে প্রথম থেকে যদি আমরা এই প্রিভেনশনটা করতে থাকি তাহলে ওই জায়গাতে আসবে না। ঠিক ঠিক। আপনার আর যেরকম ধরনের আপনাদের কাছে পেশেন্টরা আসে, তাদের কাছে আর কি ধরনের? আচ্ছা, না, এটা লেজারও যেমন বললাম যে এখানে লেজারও করা যেতে পারে। আচ্ছা, লেজারের ক্ষেত্রে মোটামুটি কতগুলো সিটিং লাগে? বা 5টা-6টা সিটিং লাগে, এবং তারপর ডিপেন্ড করছে পার্সেন্ট টু পার্সেন্ট। এই যে আমাদের স্কিনে যাই বললাম আমরা, আমি দেখেছি অনেক পেশেন্ট, আমার কাছে অনেক পেশেন্ট যারা বটুলিনাম টক্সিন করে, একটা করলো, এবং অনেকে দেখেছি 1 বছর পরে আসে। এবং ফিলার সময় দেখেছি আমরা নর্মালি বলে থাকি 1.5 বছর, কিন্তু অনেকে 2-2.5 বছর। হয়তো তাদেরকে আমরা বলে থাকি একটা মাঝে মধ্যে যে তাদেরকে আমরা সবসময় বলে থাকি যে গ্লাইকোলিক অ্যাসিড লাগিয়ে যাওয়া, প্রপার ময়েশ্চারাইজিং লাগানো, সানস্ক্রিন লাগানো, এটা কিন্তু করলে অনেকটা থাকে। যে সবসময় যে 6 মাস পরেই করতে হবে এরকম কিন্তু নয়। এবং মাঝে মধ্যে আমরা সাজেস্ট করে থাকি 1-2 পিআরপি করে নিলে একটু লম্বা থাকে, কারণ এই যে প্রসিডিওর এগুলো কিন্তু খুব ব্যয়বহুল। অর্থাৎ এটাও দেখতে হবে যে 6 মাস অন্তর অন্তর বটুলিনাম টক্সিন করা বা 1.5 বছর অন্তত ফিলার্স করা কিন্তু এক্সপেন্সিভ, এবং লেজার হাইফিউ বা অন্য লেজার যেগুলো আছে সেগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। অর্থাৎ এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক স্যার, হেয়ার রিমুভাল যে করা হয়, হেয়ার তো অনেকটা আমাদের ইউভি রে থেকে প্রোটেক্ট করে বডিকে, তো এই হেয়ার রিমুভাল করার ফলে কি মানে একটু ইউভিটা মানে বেশি পেনিট্রেট করে বডিতে, বা সেটা কি কোনোভাবে বার্ধক্যকে ত্বরান্বিত করে? না, হেয়ার রিমুভালের সঙ্গে এর কোনো নেই। বেসিক্যালি হেয়ার রিমুভাল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আনওয়ান্টেড হেয়ার, যেমন আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার, বা কিছু কিছু জায়গাতে আজকাল অনেক জায়গাতেই, তো সেটা মানে দেখতে দ্যাট লুকস অড। বেসিক্যালি আমরা যে হেয়ার রিমুভিং লেজার করি সেটা হচ্ছে ফেশিয়াল লেজার, ফেশিয়াল হেয়ার রিমুভাল ইজ দ্য সবচেয়ে কমন। এবং নর্মালি আমরা দেখি মাসে একটা করে সিরিজ 7টা থেকে 8টা। আজ থেকে 10 বছর আগে আমরা যেটা বলতাম যে পার্মানেন্ট হেয়ার রিমুভাল মানে আর কখন হবে না, কিন্তু সেই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে, এখন পার্মানেন্ট হেয়ার রিডাকশন। তার মানে যত থিক হেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যায়, কিন্তু আবার পাতলা পাতলা হেয়ার চলে আসে। অর্থাৎ নট কমপ্লিটলি মানে রিমুভাল, ইটস আ রিডাকশন অফ দ্য। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আপনার এই এত সময়ের মধ্যে থেকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আমার মনে হয় দর্শকরা খুবই ভালো একটা ভিউ পেয়ে গেছেন কিভাবে বার্ধক্য প্রতিরোধে ত্বকের যত্ন নেওয়া উচিত। আগামী সপ্তাহে আবার রূপকথার আসরে থাকবেন
প্রসেনজিৎ ঘোষ। বিষয় থাকবে হেয়ার স্পা এবং ট্রিটমেন্ট। সঞ্চালনার দায়িত্বে থাকবেন অনিন্দিতা সরকার। আবার দেখা হবে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। রূপমহলের অন্তরে রূপচর্চা